সুখে থাক, আমাকে ছেড়ে দে। নদীর কথা শুনে আয়ান হাত ছেড়ে দিয়ে নদীর উপর থেকে উঠে পড়ল। নদী উঠে ওড়না ঠিক করতে লাগলো আর কান্না করতে লাগলো। আয়ান উঠে সোফায় বসে খাবার খেতে লাগলো। নদী অঝরে কান্না করতে লাগলো। আয়ান বলে উঠে, খাবার খাইছেন দুপুরে? তুই খা, তোর শ্বশুর বাড়িতে খাবার জন্মের খাবার খা। জন্মের খাবার আবার কেমন দেখা যায়? লুচ্চা বদমাইশ। ও লুচ্চা বদমাইশের মতো দেখা যায়। কুত্তা বিড়াল, তোকে আমি খুন করে ফেলবো। যাক বাবা, আমি আবার কি করলাম? শ্যালিকা কান্না বন্ধ করে পাশে এসে বসো। কুত্তা, আমি তোর স্ত্রী, তুই আমাকে শালিকা কোন হিসেবে বলস? থুক্কু, বড় বউ আসো, একটু কাছে বসো তো। চুপ কর। নদী বের হয়ে যেতে নেবে তখন আয়ান নদীর দিকে যাবে। সাথে সাথে আশিক এসেছে পরে। আয়ান সোফায় বসে খাবার খেতে লাগলো। নদী বলে উঠে, দুলা ভাইয়ের কাছে থাক, কিছু লাগবে কিনা। ওকে যাও, আমি দেখছি। নদী চলে গেল। আশিক খাটের ওপরে বসে বলতে লাগলো, তোমার বাসা কোথায়? তোমার ফ্যামিলি থেকে কে আসে? স্যার, এখানে কেন এসেছি ভালো করে জানেন। আমার বাসা কই, আমার ফ্যামিলিতে কে কে আছে এসব বলতে আগ্রহ না। আপনাদের কাজ হইলে হলো। পরিচিত দিতে কি সমস্যা শুনি? কোনো কাহিনী করে ভাগবে নাকি? আপনার যেইটা ভাবার ভাবেন, আমি কোনো কিছুর উত্তর দিতে বাধ্য না। আয়ান কথাগুলো বলে খাবার খেতে লাগলো। খাওয়া শেষ হলে হাত ধুয়ে পানি খেয়ে উঠলে সাথে সাথে আশিক বলে উঠে, চলো ঘুরতে যাই। রুমে একা একা কি করবে? কোথায় যাবেন? চলো আমার সাথে। আয়ান আশিকের সাথে নিচে নামতে লাগলো। আশিক বলে উঠে, আম্মু আমরা বের হচ্ছি, আপু আসলে বলে দিও। আশিক আয়ান চলে গেল। নদীর আম্মু বলতে লাগলো, যাই বলিস, রাইসার কিন্তু রুচি ভালো আছে। ছেলেটা দেখতে মাশাআল্লাহ আছে, মানুষের ভিতরে ধরানো যাবে। ভাবি, আপনি এসব বলছেন আর আমি চিন্তায় মরছি যে শ্বশুর মশাই, ভাইজান, রাইসার বাবা কিভাবে নিবে। দুজন কথা বলতে লাগলো। আয়ান আশিকের সাথে ঘুরতে লাগলো। রাত 8টার দিকে আশিকের সাথে আয়ান বাসার ভিতরেই ঢোকে। দেখে নদীর আব্বু রাইসাকে থাপ্পড় মেরে বলছে, তোমাকে আমরা এই শিক্ষা দিয়েছি, যাকে তাকে ধরে নিয়ে এসে বলবে বিয়ে করে এসেছি, ও আমার হাজব্যান্ড, মেনে নেন। তুমি এখন তোমার হাজব্যান্ডকে নিয়ে এখান থেকে বের হয়ে যাবে। আব্বু অলরেডি সবাই জেনে গেছে এই ছেলেটা আপুর হাজবেন্ড। এখন যদি কেউ জানে যে বের করে দিয়েছেন, মান সম্মান থাকবে তো? এইটুকু ছেলেকে বিয়ে করছে, আমি কি আর বলবো? আমার বলার মতো ভাষা নাই। দাদু, ওর বয়স কম হইতে পারে, ও অনেক ভালো একটা ছেলে, আপনার ওর সাথে মিশলে বুঝতে পারবেন। আমি বুঝলাম ওই ভালো ছেলে, তুমি আমাদের না জানিয়ে বিয়ে কিভাবে করতে পারলে? আসসালামু আলাইকুম, আমি আপনাদের মাঝে কথা বলতে যাচ্ছি, যদি অনুমতি দিতেন। ওয়ালাইকুম আসসালাম। কিসের অনুভূতি? তুমি আমাদের মধ্যে একটা কথাও বলবে না? তুমি আমার বাতিদিকে পাশিয়ে বিয়ে করেছ। তোমার মতো ছেলেকে আমার চেনা হয়ে গেছে। তুমি কি ভাবছ আমার বাতিজিকে ভুলিয়ে বালিয়ে বিয়ে করে আমাদের সম্পত্তি নিয়ে নিবে? যদি ভেবে থাকো তাহলে জীবনে বড় ভুল করছ। দুঃখিত আঙ্কেল, আপনার মেয়ের সম্পত্তি বা আপনাদের সম্পত্তি এসব আমার কোনো লোভ নাই। আপনার মেয়েকে ভালোবাসি তাই বিয়ে করেছি। আপনারা আমাদের ভালোবাসা মেনে নিতেন না, তাই আমরা বিয়ে করতে বাধ্য হয়েছি। এখনো ও তোমাদের আমরা মেনে নিচ্ছি না, বের হয়ে যাও দুইজন। দাদু রাইসার হাত ধরতে যাবে তখন রাইসার আব্বু বলে ওঠে, আব্বাজান, ভাইজান বাদ দেন, আমার মেয়ে বিয়ে করে ফেলেছে, সেখানে আর ঝামেলা করে কি লাভ? ভুলটা তো আর শোধরানো যাবে না। আমার মেয়ে যদি সুখে থাকে তাহলে থাক। আর আমার একমাত্র মেয়ে, আর একটাই ছেলে। আমার মেয়ের জামাই এমপ্লয়ি হয়েছে, সমস্যা নেই। আমার যা আছে এটাই আলহামদুলিল্লাহ, আমার ছেলে মেয়েদের হয়ে যাবে। রাইসার আব্বু কথাগুলো বলে চোখের কোনায় পানিগুলো গড়িয়ে পড়ার আগে মুছে ফেলল। আয়ান রাইসার আব্বুর দিকে তাকিয়ে অনেক মায়া হইতে লাগলো। নদীর আব্বুও বলে ওঠে, মেয়ে ছেলেকে সবসময় ছেড়ে দিবি না তো? মাথায় তোলে আজ কি হলো? তোর মেয়ে একা বিয়ে করে চলে আসলো, আর আমার মেয়ে ছেলেকে দেখ, আজ পর্যন্ত কোনো রিপোর্ট নাই। ছেলে মেয়েদের বেশি মাথায় তুললে এমনই হবে। নদীর আব্বুর কথা শুনে রাইসার আব্বু চুপ করে থাকলো। রাইসা মাথা নিচু করে রাখলো। আয়ান বলে ওঠে, দুঃখিত, কিছু মনে করবেন না।
সব সময় চোখে দেখা কানে শোনা সবসময় সঠিক হয় না। আর ছেলে মেয়েদের নিয়ে বেশি গর্ব করা লাগে না। আর কি বলেন যে মাথায় বেশি তুলে ছেলে মেয়ে নষ্ট হয়ে যায়? স্যার, ব্যাপারটা সম্পূর্ণ ভুল। রাইসা বা তার বড় ভাই তার বাবা মায়ের অসম্ভব ভালোবাসে, সম্মান করে। আপনার ছেলে মেয়ে যে দেখতে পারছেন, আপনি বলেন যে তাদের শাসন করেন, কঠোরভাবে রাখে। আঙ্কেল, আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার ছেলে মেয়েরা আপনাকে মনে মনে বকাঝকা করে। আপনাকে সহ্য হয়তো করতে পারে না, আপনার সামনে হয়তো ভয়ে এক্সপেক্ট করে, বাট মনের ভিতর থেকে এক্সপেক্ট করে না। আয়ানের কথা শুনে আশিক নদী রাগী লুক নিয়ে তাকালে আয়ানের কথা শুনে বলে, বেয়াদব ছেলে, আমার ছেলে মেয়েদের নিয়ে বাজে কথা বলে আস। তোর সাহস কি করে হয় আমার সন্তানরা আমাকে ভয় পায়, সম্মানও করে, বুঝতে পারছস? আর রাইসা যদি কাউকে ভালোবাসতো তোর মতো বেয়াদবকে মতো কাউকে বিয়ে করে আনতো না। সরি আঙ্কেল, আমার কথায় কষ্ট পেয়েছেন, বাট আঙ্কেল আমি যদি বলি এখানে আপনার আর দাদু ভয়ে এমন কাজ করতে বাধ্য হয়েছে। আপনারা তো রাইসার ইচ্ছে কোনো কিছু তো শুনতে চান না। বাড়িতে আসলে আপনাদের পছন্দ করা পাত্রর সাথে বিয়ে দিয়ে দিবেন। এইটা কেমন ব্যবহার হইল বলেন? যার বিয়ে সেই রাজি কিনা ওইটা জানার দরকার নাই। যাকে ভালোবাসে তার সম্পর্কে খোঁজ খবর নিয়ে যে দেখবেন ছেলেটা আসলে ভালো নাকি খারাপ, ওইটা তো দেখবেন না। দেখবেন শুধু ছেলেটা টাকা আছে নাকি হাই লেভেল বংশ হইতে হবে। এত টাকা টাকা করে কি হবে আঙ্কেল যদি ভালোবাসাটা না থাকে? আয়নের কথা শুনে রাইসার আব্বু বেশ ভালো লাগলো। নদীর আব্বু রেগে বলে ওঠে, তুই কি বলতে চাস? হ্যাঁ, আমরা আমাদের সন্তানের ভালো চাই না, খারাপ চাই না কি? আঙ্কেল আমি সেইটা বুঝাই নাই। আসলে সমস্যা কি জানেন, মাঝে মাঝে বাবা মায়েরা সন্তানের ভালো করতে গিয়ে সন্তানের খারাপ ভবিষ্যৎটা খারাপ করে দেয়। আঙ্কেল সবসময় টাকার পিছনে ছুটবেন না। মানুষ ব্যবহার দেখবে, মেয়ে ভালো দেখবে কিনা সেটা দেখবে। এখন অনেক টাকাওয়ালা বাট নেশাখোর বা সব মেয়ের প্রতি আসক্ত বা ব্যবহার নিকৃষ্ট বউকে সম্মান করতে জানেন না, এমন ছেলে দেখে বিয়ে দিয়ে জীবন নষ্ট করার কোনো মানে হয় না। তাই না? তা তুই অনেক ভালো ছেলে, এটা বোঝাতে চাচ্ছিস নাকি? তোর মতো দুই পয়সার ছেলের সাথে নিজের মেয়েকে বিয়ে দিব নাকি? আমি বলি নাই আমি ভালো। আয়ান আর কিছু বলার আগে রাইসা বলে ওঠে, আয়ন চুপ করবে প্লিজ, অনেক জ্ঞান দিয়েছো, দয়া করে চুপ করো। রাইসার কথা শুনে আয়ান চুপ হয়ে গেল। নদীর আব্বু রেগে বলে ওঠে, আব্বা, আপনি তাকিয়ে কি দেখছেন? আপনার ছেলেকে এতটুকু ছেলে এসে অপমান করছে আর আপনি চুপচাপ শুনে যাচ্ছেন, কেউ কোনো প্রতিবাদ করছেন না। ছেলেটা ছোট হইলেও আসলে অনেক কিছু ঠিক বলছে। আব্বু, তুমি ওদিকে টানছো। আচ্ছা বাদ দে, মেজো যেহেতু মেনে নিয়েছে সেখানে আমার কথা বলে কি লাভ? রাইসা, ওকে নিয়ে রুমে যাও। রাইসা আয়ানকে ইশারা করলে আয়ান রাইসার সাথে যেতে লাগলো। নদী আয়নের দিকে তাকিয়ে আছে। আয়ান নদীর দিকে তাকিয়ে চোখ টিপ মারলে নদীর রাগে গজগজ করতে লাগলো। নদীর আব্বু রেগে চলে গেল। নদীর আম্মু বলে ওঠে, বাবা, এইটুকু ছেলে না কত বড় বড় কথা। এখনকার ছেলেমেয়েরা অনেক পাকনা। আয়ান ছোট হলেও কথাগুলো কিন্তু সঠিক বলেছে। পাকনামি করা লাগবে না তোর, যা এখান থেকে। রাইসার আব্বু চলে গেল। দাদুও নিজের রুমে চলে গেল। আয়ান রাইসার সাথে রুমে গেলে রাইসা রেগে ধমকে সুরে বলে ওঠে, এই তোমাকে আমি এইসব শিখিয়েছি? বড় বাবুর সাথে যে তর্ক করলে মেরে হাড্ডি ভেঙে দিত। আব্বু চুপ করেছিল জন্য কিছু করলো না। আব্বু যদি কিছু বলতো আমাদের বিরুদ্ধে গেলে মেরে বের করে দিত। সরি ম্যাম। রাইসার ফোন বেজে উঠলে রাইসার বারান্দায় চলে যায়। আয়ান খাটের উপরে বসে চিন্তিত হয়ে বসে থাকলো। আয়ান মনে মনে ভাবতে লাগলো, আমি কি কাজটা ঠিক করছি? লোকটার চোখে আমি স্পষ্ট কষ্টের ছাপ দেখলাম। উনি হয়তো কল্পনাও করতে পারছে না তার মেয়ে এমন একটা কাজ করতে পারে। আমি কি ওনাকে সব সত্যিটা বলে দিব? না থাক, সত্যিটা বলে দিলে অন্য ঝামেলা হয়ে যাবে। আয়ান কতগুলো ভাবতে লাগলো। 10টার দিকে রাইসাদের ডাকলে আয়ান রাইসা দুজন নিচে চলে গেল। আয়ান সবার সাথে ডাইনিং টেবিলে বসতে যাবে, তখনই নদীর আব্বু এসে বললেই, সামান্য একজন এমপ্লয়ি হয়ে
বসদের সাথে খেতে বসতে চায় কোন সাহসে? এই ছেলে, নিচে গিয়ে বসো। সরি স্যার। শফিক, চুপ কর তো। আয়ান, তুমি বসো আমাদের সাথে। ও যদি আমাদের সাথে খায়, আমি খাওয়ার বাদ দিয়ে উঠে যাব। নদীর আব্বুর কথা শুনে কিছু বলবে তখন আয়ান বলে ওঠে। স্যার আপনি থাকেন, সমস্যা নাই, আমি নিচে বসছি। আয়ান এক সাইডে গিয়ে ফ্লোরে বসলে নদী আয়ানের পাশে গিয়ে বসলো। আশিকও চলে গেল। রাইসাও আশিকের পাশে বসে পড়লো। নদীর আব্বু রেগে বলে ওঠে। কিরে, তোরা ওখানে বসলি কেন? আম্মু, কাকি, আমাদের এখানে খাইতে দেন। আপনারা আমার সাথে কেন বসছেন? আমি গরিব ঘরের সন্তান, আপনারা যান। আমার সাথে বসা আপনার জন্য ঠিক না। তুমিও মানুষ, আমরাও। ওয়েট, আমি নিয়ে আছি। আশিক নদী উঠে খাবার নিয়ে আসতে গেলে নদীর আব্বু রেগে নদীর গালে থাপ্পড় মারতে গেলে আশিক সামনে দাঁড়ালে ওর গালে গিয়ে থাপ্পড়টা পড়লো। দাদু রেগে বলে ওঠে। আমার দাদু ভাইদের গায়ে হাত তোলার সাহস তোকে কে দিল? ওদের মতো থাকতে ওদের দে সব কিছু জোর করে চাপিয়ে দেওয়ার চেষ্টা করিস না। আব্বাজান, প্লিজ, আপনি আমাদের মধ্যে নাক গলাবেন না। একজন তো ধরে নিয়ে এসেছে বস্তির টোকাইকে, আবার এটা যে কি করবে সেটাই ভেবে পাচ্ছি না আমি। এত বড় সাহস, আমাকে বলস আমি নাক গলাই? দাদু নদীর আব্বুর কথা সহ্য করতে না পেরে বুকে ব্যথা উঠে গেল। আয়ান দৌড়ে গিয়ে দাদুকে ধরে ফেললো। নদী দাদুকে ধরে বলতে লাগলো। দাদু কি হলো? আপনার অনেক ব্যথা করছে, আপনি শান্ত হন। আব্বু, আপনি এইটা কি করলেন? আপনি জানেন দাদুকে রাগানো যাবে না, তারপরও আপনি সেই কাজটাই করলেন। নদীর আব্বু থমকে গেল। তাড়াতাড়ি করে দাদুকে ধরতেই রাইসার আব্বু হাত সরিয়ে দিলে আয়ান দাদুকে কোলে তুলে নিয়ে বলি। ওনাকে হসপিটালে নিয়ে যেতে হবে, এইভাবে এখানে রাখা যাবে না। আশিক আয়ানের সাথে ধরে নিয়ে যেতে লাগলো। আয়ান আশিকের পেছন পেছন সবাই যেতে লাগলো। নদীর আব্বু চোখ দিয়ে পানি পড়তে লাগলো। আয়ান গাড়িতে তুলে দিল। নদী রাইসা ওর দাদুকে ধরে কান্না করতে লাগলো। আয়ান ড্রাইভারের কাছ থেকে চাবি নিয়ে ড্রাইভিং করতে লাগলো। আশিক আয়ানকে রাস্তা চিনিয়ে দিতে লাগলো। আয়ান হসপিটালের সামনে গিয়ে থামিয়ে তাড়াতাড়ি করে আশিকের সাহায্য নিয়ে দাদুকে নিয়ে হসপিটালে চলে গেল। নার্স এসেছে, দাদুকে নিয়ে চলে গেল। নদী রাইসা কান্না করতে লাগলো। আয়ান নদী রাইসাকে বসিয়ে দিয়ে বলতে লাগলো। দুইজন কান্না থামান, কিছু হবে না। আল্লাহর কাছে দোয়া করেন। আর এইভাবে কেউ কান্না করে নাকি? কান্না থামান তো। দাদুর কিছু হয়ে গেলে আমি কার সাথে আবদার করব? কে আমাকে বুঝবে, ভালোবাসবে? আমার কিছু হলে কে আগে এসেছে পাশে দাঁড়াবে? ওনার কিছু হবে না, আল্লাহর কাছে দোয়া করলে তো পারেন। অ্যান, তুমি চুপ করবে? আমাদের কষ্ট তুমি কি বুঝবে? তুমি তো এতিমখানায় বড় হয়েছো। তোমার ফ্যামিলি থাকলে আমাদের ভেতরে কারো কিছু হইলে বুঝতে। রাইসার কথা শুনে আয়ানের বুকের ভেতরে ঠুক করে উঠল। আয়ান চুপ হয়ে গেল। আয়ান উঠে দাঁড়িয়ে দাদুর কেবিনের দিকে তাকিয়ে থাকলো। আশিক ডাক্তার ডেকে নিয়ে আসলেই ডাক্তার চলে গেল দাদুকে দেখতে। সবাই হসপিটালে চলে আসলো। কয়েক ঘন্টা পর ডাক্তার বের হয়ে সবাই ডাক্তারের কাছে এগিয়ে গেল। ডাক্তার বলে ওঠে, রোগীর আপাতত ঠিক আছে। আপনাদের তো বলে দেওয়া হয়েছিল রোগীকে হার্ট না করা। ওনাকে কোনো চিন্তা ভাবনা রাগানো যাবে না, ওনার খেয়াল রাখতে হবে। পরের বার এই অবস্থা হইলেই বাঁচানো সম্ভব হবে না। ডাক্তার আর কিছু কথা বলেই চলে গেল। নার্স মেডিসিন লিস্ট দিলে আয়ান বলে ওঠে, আমার কাছে দিন, আমি নিয়ে আসছি। আয়ান লিস্ট নিয়ে চলে গেল। ফার্মেসিতে গিয়ে মেডিসিনগুলো কিনে হসপিটালে চলে আসলো। আয়ান মেডিসিনগুলো দিলে নার্স হাতে দাদুর কাছে চলে গেল। 5 দিন পর দাদুকে হসপিটাল থেকে বাসায় নিয়ে আসা হয়েছে। দাদু খাটে শুয়ে থেকে কিছু ভাবছে। আয়ান বলে উঠল,